প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি, এই ঘটনার বাস্তবতা বর্তমানে এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যা অবিশ্বাস্য। আসলে আমরা নিজেদের জন্য নিজেরাই নিজেদের অজান্তেই কবর করে রাখি, এটা কেউ জানি না। আর আজকের যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি শোনার পর আপনারাও সতর্ক হয়ে যাবেন। আপনারাও আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো খুব কৌশলে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। আরেকটা বিষয়, আমাদের চ্যানেলটি নতুন। আপনারা যারা আমাদের ঘটনা নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ভূতের গ্রাম চ্যানেলটি, কারণ আমরা একদম সত্য গ্রামের ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে নিয়ে আসি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হচ্ছে আরিয়ান রকি। উনি বর্তমানে মিরপুরে রয়েছেন। ওনার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নে। ঘটনাটি ওনার নানির সাথে ঘটেছিল। ওনার নানা যেখানে ঘরবাড়ি করেছেন সেটা হচ্ছে ভৈরবের জগন্নাথপুরে। নানুর বিয়ের পর তো নানার বাড়িতে চলে আসছেন। তো ঘটনাটির সূত্রপাত 2010 সালের দিকে। নানির আসল বাড়ি মানে নানির বাবার বাড়ি ময়মনসিংহের উত্তরা যে এরিয়াটা রয়েছে, এখানকার পাহাড়ি যে সাইডটা, সেখানে এই একদম একজ্যাক্ট গ্রামের নামটি আরিয়ান রকি ভাই মনে করতে পারেন নাই যে নানির বাবার যে অরিজিনাল বাড়িটা, ওই বাড়িটা কোন গ্রামে। আর কি হয়, 2010 সালে জমি জমা ভাগ বাটোয়ারা সংক্রান্ত আলাপ আলোচনা হবে। আর নানি যাবেন হচ্ছে সেখানে, মানে ময়মনসিংহে। ওইখানে যাওয়ার জন্য নানি এই যে রকি ভাই তাকে সাথে নেন। নানির এক ছোট ভাইও সেখানে যায়। এই তিনজন মিলে সেখানে গিয়ে সেখানে মোট 18 দিন ছিলেন। 18 দিন থাকার পর 15-16 দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মোটামুটি তাদের সাথে সবাই খুব ভালো ব্যবহার করছে। 17তম দিন, ওই দিন খুব ঝামেলা লেগে যায়। নানির ছিল আরও 2 বোন আর 1 ভাই। তো এই ভাই তো ওনার সাথেই ছিলেন, মানে নানির ছোট ভাই। আর ওনার 2 বোন, এই 2 বোন ওনার আসলে এই জমি জমা নিয়ে বিশাল একটা ঝামেলা পাকান। নানির ভাগের যে জমি, এই জমিটাই 2 বোন ভোগ দখল করছেন। আর নানির যে ছোট ভাই, তার অংশটা উনি ঠিকই বুঝে পেয়েছেন। নানির জমি যে তারা ভোগ দখল করছেন সেটা তারা দিতে নারাজ। নানিকে তারা বুঝায়ও দিবে না, আর জমি বিক্রি করে টাকাও দিবে না। একটা পর্যায়ে নানি বলেন, আচ্ছা ঠিক আছে, তোরাই খা, কমপক্ষে ফসলটা তো আমাকে দে, কিছুটা ফসল দে আমাকে, তাও আমি আমার যে শ্বশুর বাড়ি তাদের কাছে আমার মুখ থাকে। কিন্তু না, সেটাও তারা দেবেন না। তাদের কথা হচ্ছে, নানি যদি আসতে চান এখানে আসবেন, বেড়াবেন, যে কদিন থাকার ইচ্ছা থাকবেন, কিন্তু জমি জমার কোনো অংশ তিনি চাইতে পারবেন না। এইটা নিয়ে তো লেগে যায় বিশাল এক গণ্ডগোল। 18তম দিনে, এই 18তম দিন নানি একদম ঝগড়াঝাটি করে ওখান থেকে রওনা দিলেন। রওনা যখন দিয়েছেন, পথিমধ্যেই হঠাৎ করে নানি অসুস্থ হয়ে পড়েন, মানে মারাত্মক অসুস্থ। ওনার বমি হচ্ছে। এই রকি ভাই, নানির যে ছোট ভাই সাথে ছিল, ওনারা দুজন চিন্তা করেছেন যে হয়তো জার্নি করেছেন, তাছাড়া ঝগড়াঝাটি হয়েছে, আবার আসার সময় তো ভারী খাবার দাবার খেয়েছেন, এজন্য এটা হয়েছে হতে পারে। ওনারা ট্রেনে ওঠেন। ওনাদের গন্তব্য হচ্ছে ভৈরব। ভৈরব স্টেশনে ওনারা নামবেন, এরপর জগন্নাথপুরে যাবেন। নরসিংদী পর্যন্ত এসেই নানি মারাত্মক অসুস্থ হয়ে যান, একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা। ওনার কোনো হুঁশ জ্ঞান নাই। নরসিংদী থেকে ট্রেন যখন ছাড়ে তখন বাইরে অনেক বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ হচ্ছে। এভাবেই ওনারা ভৈরব পর্যন্ত আসেন। মোবাইল ফোনে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, এই যে রকি ভাইয়ের যে মামা আছেন তাকে জানানো হয়েছিল উনি সেখানে আসেন, এসে নানিকে বাড়িতে নিয়ে যান। আর নানিকে বাড়িতে দিয়ে পরবর্তী দিন এই রকি ভাই আবার ওনাদের যে বাড়ি মানে মহেশপুরে চলে আসেন। 2 দিনের মাথায় খবর আসে যে নানি ভয়ঙ্কর অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। রকি ভাই ওনার মাকে নিয়ে ছুটেন নানিকে দেখার জন্য। যাবার পর যে তথ্যগুলো পান, এটা শুনে ওনারা অবাক হয়ে যায় যে এরকম সমস্যা তো আগে নানির ছিল না। মামা যারা ছিলেন, ওই মামারা বলেন, বাড়িতে আসার পর রাতের বেলা উনি যখন ঘুমাতে গিয়েছেন, মানুষের ঘুম আসতে তো একটু সময় লাগে, তবে নর্মালি উনি ঘুমাতে যাওয়ার আগে অনেক কথাবার্তা বলতেন, বিছানায় শুয়ে কথা বলতেন। সেদিন নাকি বিছানায় শোয়ার সাথে সাথেই নানি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। আর রাত 2:30টা কি 3টার দিকে উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে পাগলামি শুরু করেছেন। একটি বটি ছিল ঘরের মধ্যে। ওই বটি নিয়ে ওনার যে ঘরটা ছিল, এই ঘরটা ছিল চতুর্দিকে টিন, উপরেও টিন। আর এই যে টিনের বেড়াগুলো, এই বেড়াগুলোর যে খুঁটি,
এই খুঁটিগুলো ছিল আবার সিমেন্টের খুঁটি, তার ফ্লোরটাও ছিল সিমেন্ট দিয়ে আস্তরণ করা। তো নানি ঘুম থেকে উঠে ওই বটি দিয়েই সিমেন্টের যে খুঁটিগুলো রয়েছে ওই খুঁটিগুলোর ওপর ক্রমাগত আঘাত করছেন, ঘরের ফ্লোরের উপর আঘাত করছেন। মানে ঘুম থেকে উঠেই বটি দিয়ে উনি এই কাজগুলো করছেন আর পাগলামি করছেন। তো এরকম তো ওনার কখনো হয়নি। বটি দিয়ে যদি ফ্লোরের উপর আঘাত করা হয়, ফ্লোরের উপর থেকে কিন্তু একটু একটু করে উঠে যায়, মানে সাদা সাদা হয়ে যায়। এদিকে মামারা ওঠেন, তারা তাকে থামানোর চেষ্টা করেন। তারপর এরকম দেখার পরই হচ্ছে এই যে রকি ভাইয়ের মাকে তারা ফোন করেছেন, উনিও চলে আসেন রকি ভাইকে সাথে নিয়ে। তো সারাদিন নানি কিন্তু ভালো, একদম ভালো। নানি কিছুই বলতে পারেন না যে উনি ঘুম থেকে উঠে কি করেছেন, বটি দিয়ে কি করেছেন। কিন্তু যখনই উনি রাতের বেলা শুয়ে পড়েন, শোয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ওনার কোনো হুঁশ থাকে না। আর ঠিক ওনার ঘুম ভাঙে রাত 3টা বাজার কিছুক্ষণ আগে। এরপর উনি এই কাজগুলো শুরু করেন। বটি দিয়ে এরকম 2 দিন করেছেন। এরপর বটি আর ঘরে রাখা হয়নি। এরপর উনি যখন ঘুম থেকে উঠে পাগলামির আচরণ করছেন, এক রাত্রে কি হয়, ওই রাত্রে কিন্তু রকি ভাইয়ের মা বাড়িতে আছেন, এই নানি বাড়িতে আছেন। হঠাৎ করেই নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা খোলা, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। নানি নাই। ঘরের সব জায়গায় খোঁজা হলো, নানি কোথাও নাই। ওয়াশরুমে খোঁজা হলো, সেখানেও নাই। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আশেপাশের লোকজনও এই ব্যাপারটা জেনে গেছে। তারা উঠে পড়েছে, তারাও নানিকে খোঁজাখুঁজি করছে। নানিকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই যখন ঘরে চলে আসছে এবং চিন্তা করছে নানি কোথায় যেতে পারে, ওই সময় মনে হলো নানির যে বিছানা সেইটার নিচ থেকে গড়গড় গড়গড় আওয়াজ আসছে। কি ব্যাপার, এই আওয়াজ আবার কোত্থেকে আসলো? বিড়াল টিড়াল ঢুকলো নাকি? নিচে যখন তাকিয়েছেন দেখেন যে নানি বিছানার নিচে, অথচ বিছানার নিচেও তাকে খোঁজা হয়েছিল, তিনি তখন ছিলেন না। তাহলে এখন কোত্থেকে আসলেন? নানিকে সেখান থেকে বের করা হয়, তখন উনি একদম অচেতন অবস্থায়। ওই রাত কোনোভাবে কেটে যায়। পরের দিন নানি যখন স্বাভাবিক হয়েছে, উনি তো কিছুই বলতে পারেন না কি হয়েছে। এর পরের দিন একই অবস্থা। হঠাৎ করে রাতের বেলা নানি ঘরে নাই, ঘরের দরজা খোলা। সবার আগে তখন বিছানার নিচে খোঁজ করা হয়েছে, বিছানার নিচেও নাই। ওই বাড়িতে যতগুলো বিছানা ছিল, কোনাখান যে ছিল, সবগুলোতে খোঁজ করা হয়েছে, কোথাও নানি নাই। আবার খোঁজাখুঁজি হলো, অনেকক্ষণ ধরে নাই। আবার যখন সবাই বাসায় এসে বসেছে, সবাই চিন্তায় আছে যে এখন কি করা যায়, তখন আবার নানির বিছানার নিচ থেকে গড়গড় গড়গড় আওয়াজ আসতে থাকে। নানি আবার কোত্থেকে যেন চলে আসছে। নানি কিছুই বলতে পারেন না যে আসলে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ওনার কোনো সেন্স থাকে না। এখন আরও একটা সমস্যা দেখা দিল, নানি কিছুই খেতে পারেন না। নানির খাওয়া দাওয়া বন্ধ, এমনকি পানিও খেতে পারছেন না উনি। পানি খেলেই বলেন যে পানি গন্ধ। গ্রামে তো কলের পানিগুলি মানুষ বেশি খায়। কলের পানি যেহেতু খেতে পারছেন না, পরে ওনার যে মামারা ছিল, মামারা একটু চিন্তা করলেন যে কি করা যায়। তাহলে কাজ করি, বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসি। তো কথা মতো বাজার থেকে মিনারেল ওয়াটার যে জারগুলো রয়েছে, এই জারগুলো কিনে নিয়ে আসলেন। সেটা নানিকে খাওয়ানোর চেষ্টা করলেও নানি ওটা মুখে দিয়েই থুতু করে ফেলে দেন। যদি পানি গিলেও ফেলেন, সেটা বমি করে বের করে ফেলেন। শুধু বলে যে পানি গন্ধ। উনি পানি খেতে পারছেন না, কোনো খাবার খেতে পারছেন না। ওই সময় ওনাদের মাথায় আসে যে এটা মনে হচ্ছে কোনো কবিরাজকে দিয়ে সমাধান করতে হবে। তো একজন কবিরাজ আসেন, তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তিনি আসার পর প্রথমে বাড়ির চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করেন, তারপর নানির ঘরে যান। যাবার পর উনি বলেন যে বিষয়টা আমাকে একটু বুঝতে হবে, কেননা ওই কবিরাজ বলেন সাধারণত কোনো জায়গায় যদি ওনারা যান, সেখানে কোনো পিচার শ্রেণীর জিনের যদি অস্তিত্ব থাকে, ওনারা সেটা বুঝতে পারেন যে এখানে একটা অশুভ শক্তি রয়েছে। কিন্তু এই কবিরাজ এই বাড়িতে আসার পর কোনো ধরনের কোনো অশুভ শক্তির আলামত এখনো পান নাই। তাহলে নানির কি কোনো মানসিক সমস্যা হয়েছে, অন্য কোনো রোগ হয়েছে? এটা বুঝতে হবে কবিরাজকে। কবিরাজ বলেন আমি এই বাড়িতে 2-3 দিন থাকার অনুমতি চাই। আপনারা যদি অনুমতি দেন, আমি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে চাই। পর্যবেক্ষণ করার পর যদি মনে হয় এটা জিন ঘটিত সমস্যা, তাহলে আমি চিকিৎসা করব। আর না হলে বলে দেব যে ওনাকে ভালো কোনো মানসিক রোগের ডাক্তার দেখান। তখন মামারাও অনুমতি দেন। কবিরাজ ওই বাড়িতে অবস্থান করলেন। কবিরাজের উপস্থিতিতে কিন্তু রাতের বেলা সেম ঘটনাটা ঘটে।
হঠাৎ করে নানি ঘরে নাই, ঘরের দরজা খোলা। তাকে খোঁজাখুঁজি করা হয় কিন্তু কোথাও নাই। অনেকক্ষণ পর নানি আবার একই রকমভাবে ওই যে তার বিছানার নিচে গড়গড় গড়গড় শব্দ করতে করতে উপস্থিত হয়েছেন। কিভাবে ঘর থেকে বের হয়েছেন, আবার কিভাবে আসলেন, বাড়ির দরজাটাও খোলা ছিল, কিন্তু উনি কিভাবে ঢুকলেন, তাও আবার এতগুলো মানুষের সামনে? এটা কিন্তু এক রহস্য। কবিরাজ কিন্তু এই জিনিসগুলো সবই দেখলেন। উনি কোনো ঝাড়ফুঁক করেন না, উনি শুধু পর্যবেক্ষণ করছেন। খাওয়া দাওয়া যে সমস্যাগুলো, এগুলো পর্যবেক্ষণ করছেন। এরপর কবিরাজ আরও একদিন এই বাড়িতে থাকেন, আর সেম জিনিসটাই ঘটে। তো কবিরাজ কোনো ওষুধ বা কোনো ঝাড়ফুঁক করেন নাই। কবিরাজ বললেন যে আসলে এটার আরও একটা ব্যাপার আছে কি না, সেটাই নাকি সে জানতে চায়। তারপরে গিয়ে এই চিকিৎসা করা উনি শুরু করবেন। তো কবিরাজ উনি ওনার মতো করে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান। উনি আরও কয়েকদিন পরে আসবেন বলে জানান। এরপর কথা মতো উনি আরও কয়েকদিন পরে আসেন। এর ভেতরে কিন্তু নানির সমস্যাটা চলছেই, আর নানি কিছুই খেতে পারছেন না। উনি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছেন। ওনার যে বয়স ছিল, সেই বয়সে স্বাভাবিক যে স্বাস্থ্য থাকার কথা, সেটাই ছিল শুরুতে। কিন্তু ওই যে নানির তার যে মূল বাবার বাড়ি, সেখানে গিয়েছিলেন ময়মনসিংহের উত্তরার পাহাড়ি এলাকায়। ওইখান থেকে আসার পর ওনার সাথে সমস্যাগুলো শুরু হয়েছে, এটা চলমান রয়েছে। ওই কবিরাজ বাড়িতে আসেন, আসার পরে বলেন যে উনি জিন হাজির করবেন, ওনার সাথে থাকা কোনো জিন। আর ওনার সাথে থাকা কোনো জিন হাজির করার পর সেই জিনের মাধ্যমেই উনি তথ্যটা পাবেন। এছাড়া উনি কোনোভাবেই তথ্য পাচ্ছেন না, উনি কিছু বুঝতেও পারছেন না। তুলারাশের একজনকে নিয়ে আসার কথা বলা হলে ওই সময় তুলারাশের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অতঃপর কবিরাজ সিদ্ধান্ত নিলেন যে উনি ওনার নিজের উপরই জিন হাজির করবেন। এরপর উনি আমল করা শুরু করলেন। তবে শুরুতে বলে দিয়েছিলেন যদি উনি মেঝেতে পড়ে যান, মানে পাটি পিছিয়ে করছিলেন আর কি, তো কেউ যেন তাকে না ধরে যতক্ষণ পর্যন্ত উনি নিজে উঠে স্বাভাবিকভাবে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ধরবে না। তো ওনার সাথে জিনেরা আসবে, এসে তাকে তথ্য দেবে। এরপর কবিরাজ আমল করা শুরু করলেন। করতে করতে হঠাৎ করে ঠাস করে ফ্লোরের ওপর পড়ে গেলেন। কেউ যদি বসে থাকে, কেউ যদি বসা অবস্থায় কাউকে পেছন থেকে ধাক্কা দেয়, মানুষ যেরকম থপাস হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে, উনি ওইভাবেই ঝুঁকে পড়ে যান, একদম ঠাস করে। ঝুঁকে পড়ার পর 7-8 সেকেন্ড এরকমই থাকেন। এরপর আবার উঠে বসেন, উঠে বসে সালাম দেয়। সালাম দেওয়ার পর সে জিজ্ঞেস করে কেন তাকে ডাকা হয়েছে। তখন ওই যে মামাই সবগুলো কথা খুলে বলেন যে এই ঘটনাগুলো তার মায়ের সাথে ঘটছে। তখন জিনটি বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, অপেক্ষা করো। এই বলেই কবিরাজ আবার ধপাস করে মাটিতে আছড়ে পড়েন, একই রকমভাবে যেভাবে প্রথমটা হয়েছিল। এরকম থাকে প্রায় কয়েক মিনিট। এরপরে কবিরাজ আবার উঠে বসেন, উঠে বসে আবার উনি সালাম দেয়। তবে এবার কণ্ঠটা একদম মেয়েলি কণ্ঠ, আর পূর্বের কণ্ঠটা ছিল শক্তিশালী পুরুষালী কণ্ঠ। তো পূর্বের পুরুষালী কণ্ঠ আর এখন মেয়েলি কণ্ঠ। তবে আবার সালাম দিয়েছেন। তখন সালামের জবাব নিয়েছেন খুব সুন্দর করে, আর বললেন যে একটু আগে যে এসেছিল সে হচ্ছে আমার বড় ভাই, আমি তার বোন। আমরা 7 ভাই বোন। মূলত আমার বড় ভাই কিছু তথ্য জেনে আমাকে বলেছে, এই জন্যই আমি আসলাম। এই মহিলার উপরে 41 দিনের একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর পরপর 7টা বান মারা হয়েছে। আর এই বান মারার জন্য 7টা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে 3টা খুবই শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন। এরা যখন যে দায়িত্ব নেয়, এই দায়িত্ব থেকে তারা কখনোই সরে যায় না, ওইটা তারা করবেই। এ পর্যন্ত তাদের সরে আসার কোনো রেকর্ড নাই। এইরকম একটা কালো জাদু তার উপর করা হয়েছে। এই জাদুর মেয়াদ হচ্ছে 41 দিন। এরপরে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। তো এর সমাধান কি? তখন বললেন যে সমাধান এটা অত্যন্ত কঠিন বিষয়। এই সময়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে ওই সময় যেটা হয় সেটা হচ্ছে উনি কিছু বিষয় বলছিলেন। ওই জিন বলছিল যে কি করতে হবে। উনি একটা নির্দিষ্ট সময় বলেছিলেন যে 7 নদীর পানি আনতে হবে, যে নদীগুলো এমন হতে হবে ওই দিক দিয়ে আসলে ওই রকম লঞ্চ ট্রলার এগুলো তেমন একটা চলে না, শুধু মাছ টাছ যদি কেউ ধরে, মানুষ স্বাভাবিক ছোটোখাটো কোনো কাজ করে, এরকম নদীর মানে 7টা এরকম নদীর পানি আনতে হবে, আর 7টা কবরস্থানের মাটি আনতে হবে, আর হচ্ছে 7টা মোমবাতিও আনতে হবে, এরকম কথা বলেছিলেন। আর কবিরাজ আগে থেকে বলেছিলেন যে এই রিচুয়ালটা করার আগে, মানে উনি যে রিচুয়ালটা করতে বসেছেন
এটা করার আগেই কলা আনতে হবে আর মিষ্টি আনতে হবে। মিষ্টি খুবই ভালো হতে হবে আর কলা হতে হবে বাজারের সবচাইতে মিষ্টি কলা। তো সবচাইতে মিষ্টি কলা গ্রামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিচি কলা। বিচি কলার মধ্যেও মিষ্টির তারতম্য রয়েছে। আমরা ফরিদপুর অঞ্চলে এগুলো বিচি কলা বলি। মূলত এটা বিচি কলা, সেরকম কলা আনা হয়। প্রথমে ওই জিনকে অফার করা হয় যে আপনাদের জন্য তো মিষ্টি কলা আনা হয়েছিল, আপনারা যদি নেন আমরা খুব খুশি হব। তখন নাকি একটা মিষ্টি হাতে নেয়। হাতে নেওয়ার পরে নাকের কাছে দিয়ে একটু সেন্ট নেয়, এরপর বলে না এই মিষ্টিটা ভালো না, এটা খাবো না, এটা বলে রেখে দেয়। তখন মামা বলে যে তাহলে কলাটা খান। কলাটা হাত দেয়। তবে ছোলার প্রক্রিয়াটা বাচ্চা মানুষেরা যেভাবে কলা ছোলে ঠিক বড়দের মতো করে ছলতে পারে না, ওইভাবেই ছোলে। ছোলার পর কি করে বিশাল বড় এক হা করে এবং পুরো কলাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরপরই 2 সেকেন্ড পরে ওই কলাটা আবার বাইরে থু করে বের করে দেয়। বলে এই কলাটা টক। মামা বলে যে টক আবার কিভাবে হলো, বাজারের সবচাইতে মিষ্টি কলা। তবে সে বলে এটা আমাদের কাছে টক মনে হয়েছে, এটা খাওয়া যাবে না। তবে মিষ্টিটা কেন খেতে পারলাম না, কলাটা কেন টক মনে হলো, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে তোমরা মিষ্টি নিয়ে আসছো, কলা নিয়ে আসছো, আমি খাইতে পারলাম না, এটা নিয়ে তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ নাই। এটার অন্য কোনো কারণ আছে, এটা তোমরা বুঝবা না। তো যাই হোক, ওই পরবর্তী ট্রিটমেন্ট কখন হবে, কিভাবে হবে, এই বিষয়টা জানিয়ে দেন। এরপর ওই জিনটা চলে যায়। চলে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে ওই কবিরাজ ধপাস করে আবার মাটিতে পড়েন। 1-2 মিনিট পর কবিরাজ নিজে নিজে উঠে বসেন। নিজের যে আঙুলগুলো ওইগুলো কসলাচ্ছেন এবং উনি বলছেন এখন তোমরা বলো তো কী হয়েছিল। এখন কিন্তু আমার উপর জিন নাই, আমাকে বলো কি হয়েছে। তখন এই বিষয়গুলো যখন বলা হয় তখন বলে ঠিক আছে, তাহলে এই আয়োজনটা করো, আমি কয়েকদিন পরে আসব। তো কবিরাজ পরে আসেন। আসার পর সেই আয়োজন করা হয়। আয়োজনের উদ্দেশ্য ছিল ওই জিনগুলোকে হাজির করা। কবিরাজ অনেক চেষ্টা করেন, কোনোভাবেই ওই জিনগুলোকে হাজির করা যায় না। 7 নদীর পানির সাথে 7 কবরস্থানের যে মাটি আছে সেগুলো মিক্স করা হয়, কাদার মতো বানানো হয়, আর তার উপরে মোমবাতি রাখা হয়। মোমবাতিতে আগুন ধরিয়ে ওই জিনগুলোকে হাজির করানোর চেষ্টা করা হয়, কিন্তু কবিরাজ ব্যর্থ হন। কবিরাজ বলেন যে তার কাছে থাকা যে 7টা জিন রয়েছে এরাও শক্তিশালী, তবে এরা ভালো জিন। এরা ওই ধরনের পিশাচ, যে পিশাচ শ্রেণীর জিনগুলো রয়েছে ওদের সাথে পারবে না। ওরা খুবই কালো জাদুতে পারদর্শী, আর এরা এই জিনিসগুলোতে তেমন একটা পারদর্শী না, যার কারণে এরা কিছু তথ্য এনে দিতে পারলেও তাদের সাথে লড়াই করতে তারা সক্ষম নয়। আর ওই জিনগুলোকে হাজিরও করা গেল না। কবিরাজ ব্যর্থ হয়ে চলে গেলেন। এভাবে কিন্তু দিন চলে যাচ্ছে। 41 দিনের মধ্যে অনেকগুলো দিন কিন্তু পার হয়ে গেছে। এরপরে ওনাদের পরিচিত একটা এলাকা থেকে একজন পাগলি আসে। এই পাগলি বলতে ওইরকম পাগলি না যে তার মাথাটা ঠিক না, বিষয় এইরকম না। উনি আসলে ঝাড়ফুঁক করেন আর কি। অনেকেই তাকে পাগলি বলে ডাকে। তারপরে আবার অনেকের কিছু জড়িবুটিরও চিকিৎসা দেন। আর এই যে রকি ভাইয়ের নানি, তার সাথে পাগলির একটা সম্পর্ক ছিল। পাগলি যেন কার কাছে থেকে শুনেছে যে এই যে রকি ভাইয়ের নানি উনি অসুস্থ। তো শোনার সাথে সাথেই সে দেখতে চলে এসেছে। দেখতে এসেই তো পাগলি একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার বুজির এই কি অবস্থা, আর আমি এতদিন পরে জানলাম। হায় হায়, এখন কি হবে, এখন আমি কি করব, এই বুজিরে আমি কিভাবে সুস্থ করব। ওর কাছ থেকে কত কিছু নিয়েছি, আসছি, গল্প করছি, আজকে ওর এই অবস্থা। এখন চিকিৎসা উনি করবেন, চেষ্টা করবেন, ওনার সর্বশ্রেষ্ঠ চেষ্টা সেটা উনি করবেন। উনি বলেন যে আমি আমার চেষ্টা করব। উনি 2টা পদ্ধতি ব্যবহার করেছিলেন। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে একজন তুলারাশির লোককে নিয়ে এসেছিলেন। তুলারাশির লোক একজন ভদ্রমহিলা। তাকে নিয়ে আসার পর অজু গোসল করিয়ে সামনে বসিয়েছেন। বসানোর পর ওই ভদ্রমহিলার এক হাতে চেপে ধরেছেন সেই পাগলি, ধরে বলছেন চোখ বন্ধ করো, দেখো তো তুমি আমার এই বুজিরে দেখতে পাও কিনা। তখন উনি বলছেন যে হ্যাঁ, আমি তাকে দেখতে পাচ্ছি। তখন বলে তুমি তার কাছে যাও। কিছু সময় হাঁটার পর নাকি সে তো চোখ বন্ধ করে আছে, আর এই জিনিসটা উনি ওনার কল্পনায় করছেন। হাঁটার পরে বলছে না, আমি তো আর যাইতে পারতেছি না। পাগলি বলে তুমি চেষ্টা করো, কিন্তু সে বলে না, আমি তার কাছে যেতে পারছি না। তখন বলে তুমি দূর থেকে বুঝিয়ে জিজ্ঞেস করো তো তার কি সমস্যা। সে বলে সে কোনো কথা বলতে পারতেছে না। তখন উনি বলে আচ্ছা ঠিক আছে, তুমি আবার পেছন দিকে সরে আছো।
এরপর ওই পাগলি ওই ভদ্রমহিলার হাত ছেড়ে দেন। তখন ওই পাগলি যেটা বলেন সেটা হচ্ছে, এখানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে এই যে বুঝি, মানে এই যে রকি ভাইয়ের নানি, উনি অনেক কিছুই বুঝতে পারেন, কিন্তু উনি কিছু বলতে পারেন না। এটা বলতে গেলেই তার জবান বন্ধ হয়ে যায়। আর অনেক ভালো ভালো কথা যেগুলো আমরা তাকে বলছি, এই কথাগুলো উনি শুনতে পারছেন না। আর তার কারণ হচ্ছে সেই দুষ্টু জিনেরা, তারাই মূলত এই কাজটা করছে। কোন কাজ করলে ভালো হবে না হবে এটা উনি শুনতে পারেন না। আর কোনো কিছু বলতে গেলে তার জবান বন্ধ করে দেয়। এই জন্য উনি বলতেও পারেন না। আর সময় আছে মাত্র 4 দিন। উনি বলেন যে 41 দিন আসতে আর মাত্র 4 দিন বাকি, মানে আরো 37 দিন হয়ে গেছে, আর 4 দিন বাকি আছে। পাগলিটা বলে, এখন আমি কি করি এই অল্প সময়ের মধ্যে? এরপর যেটা হয়, উনি সর্বশেষ চেষ্টা করতে থাকেন। উনি তাদের বলেন, এটাই হচ্ছে আমার সর্বশেষ চেষ্টা। যদি আমি বুঝতে পারি যে এর মাধ্যমে কিছু করা যাবে তাহলে আমি করব, আর না হলে আর কোনো উপায় নাই, একমাত্র আল্লাহ ছাড়া। উনি যেটা করেন সেটা হচ্ছে একটা মগের মধ্যে কিছু পানি নেন। এটা কিন্তু রকি ভাই এই পুরো প্রক্রিয়াটাই দেখেছেন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রকি ভাই মাঝখানে শুধু একদিন সেখানে ছিলেন না, ওই যে নিজের বাড়িতে গেছেন, তারপর আবার ফোন পেয়ে চলে আসছেন। তো রকি ভাইকে ওই পাগলি, যিনি আর কি মহিলা কবিরাজ, উনি বলেন, একটা মগের মধ্যে পানি নাও, এটার উপর একটা গামছা দিয়ে ঢেকে দাও। তো উনি ওই গামছার উপরে ফু দিচ্ছেন। ওই মগের উপরে যে গামছাটা দেওয়া হয়েছে, উনি বলেন যে ঝাড়ফুঁক শেষ করার পর এই মগটা উল্টিয়ে ধরতে হবে। যদি দেখা যায় এক ফোঁটা পানিও পড়ছে না, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা কাজ করবে। আর যদি পানি ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে, তাহলে বুঝতে হবে আর সময় নাই। তো উনি ঝাড়ফুঁক করার পর ওভাবে উল্টিয়ে দিতে বলেন সে মগটাকে। যখন উল্টিয়ে দেয়া হয়, তখন রকি ভাই নিজেও দেখেছিলেন এবং উপস্থিত অনেকেই দেখেছিলেন যে ফোঁটায় ফোঁটায় পানি পড়া শুরু হয়েছে। তখন ওই মহিলা পাগলি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আহারে, আমি কিছুই করতে পারলাম না। মানে ওনার যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে চিৎকার করে কান্নাকাটি করছিলেন, হাত পা আস্তে আস্তে কাঁপিয়ে কান্নাকাটি করছিলেন যে আমি আমার বুঝির জন্য কিছুই করতে পারলাম না, আর তো সময় নাই, তোমরা আল্লাহরে ডাকো। 41তম দিন, সেদিন দেখা যায় যে এই যে নানির 2 বোন, ওই যে ময়মনসিংহের উত্তরে পাহাড়ি এলাকায় থাকে, এই 2 বোন কানতে কানতে আসতেছে, আরে আমার বোন মরে গেছে রে, আমার বোন মরে গেছে। তখন এই যে মামা যারা আছেন, এটা তারা দেখেন, বলে, বোন মরে গেছে মানে? আমার মা তো এখনো জীবিত আছে। তখন 2 বোন বলে, জীবিত আছে তবে আর থাকবে না, এর জন্য আমরাই দায়ী, আমরা বোনের কাছে মাপ চাইতে আসছি। তো তারা নানির কাছে যান। নানি তো তখন কথা বলতে পারছিলেন না, মানে এতটাই অসুস্থ উনি পানিও খেতে পারছিলেন না, ওনার আর কোনো কথা বলার অবকাশ ছিল না, একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলেন, জীবন্ত এক কঙ্কাল। তখন ওই বোনের কাছে গিয়ে তারা হাউমাউ করে কান্নাকাটি করে মাপ চেয়েছিলেন যে বোন, আমরা অন্যায় করেছি, বুঝতে পারি নাই, সম্পত্তির লোভে আমরা এই কাজ করেছি, তোমাকে মেরে ফেলার জন্য 41 দিনের বান মেরেছিলাম, পরপর 7টা বান মারা হয়েছে, আমরাই এর জন্য দায়ী, আমাদেরকে মাফ করে দাও। তো এই কথা বলতে বলতেই নাকি মানে 10 মিনিটের মধ্যেই নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে এই 2 জনকে বাড়ির ভেতরে আর রাখেন নাই, তাদেরকে বাইরে বের করে দিয়েছিলেন। নানের গোসল, দাফন কাফন সবকিছুই সম্পন্ন হয়। এই 2 বোন চলে যায়। পরবর্তীতে এই 2 বোন আবারও এই যে রকি ভাইয়ের মায়ের কাছে আসে, এসে তারা একটা প্রস্তাব দেয় যে তারা তো অন্যায় করেছে, তাদের বোনের সম্পত্তি তারা ভোগ দখল করার জন্য এই ভয়াল 41 দিনের মরণবাণ মেরেছে। তারা প্রস্তাব দেয় যে বোনের সম্পত্তি তারা আর রাখবে না, এই সম্পত্তি যেন রকি ভাইয়ের মাকে বুঝিয়ে দিতে পারে, সেজন্যই তারা তার কাছে এসেছে। এই সম্পত্তি বুঝে নেওয়ার জন্য রকি ভাইয়ের মাস যেন সেখানে যায়। যেহেতু ওনারা 2 জন এসেছেন, এর উপরে আবার সবার আগ্রহ যে কিভাবে তারা এই কাজটা করলো, এই বিষয়ে যখন জানতে চান, তখন তারা বলেন, যখন বোন রাজি হচ্ছিল না, অর্থাৎ রকি ভাইয়ের নানির সম্পত্তি লাগবেই অথবা ফসল লাগবে, এই জিনিসটা তারা দেবে না, তখন তারা তাদের পরিচিত এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক তখন তার কাছে থাকা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর 3টি জিনসহ মোট 7টি জিনকে দিয়ে একটি কাটা গাছ, মানে এটা যে আসলে কি গাছ, সেই গাছে অনেক কাটা রয়েছে, এই কাটাযুক্ত গাছের উপরে বান মারেন। এই ধরনের বান মারা হলে এই গাছটি নাকি
41 দিনের ভেতরে মারা যায়। বান মারার 35-36 দিনের মাথায় ওনারা ভুল বুঝতে পারেন যে কাজটা আসলে ভালো হয় নাই। ওনারা কিন্তু খোঁজখবর রেখেছিলেন যে কি অবস্থা। ওনারা ভুল বুঝতে পারেন। একটা সময় তাদের বিবেক জেগে ওঠে এবং তারা মন থেকে বুঝতে পেরেছিলেন যে কাজটা আসলেই ভালো হয় নাই, তারা অন্যায় করেছেন। ওনারা এর জন্যই অনুতপ্ত। ওনারা তখন তান্ত্রিকের কাছে আবার যান। যাওয়ার পর বলেন, আমার বোনের উপর যা যা করা হয়েছে আমরা অন্যায় করেছি, আমরা ভুল বুঝতে পারছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আপনি দয়া করে এই বানটা কেটে দেন। তখন ওই তান্ত্রিক নাকি ওনাদের দুজনকেই সেই গাছটাও দেখিয়েছিলেন যে দেখো, এই গাছের ওপর বান মারছি, এই গাছটা এখন অনেকটাই শুকায় গেছে, এই গাছটা একদম শেকড় সহ নিচ থেকে শুকায় গেছে, এখন এর বাঁচার আর কোনো উপায় নাই, আর এখন ওই জিনগুলোকে ফেরানোরও কোনো উপায় নাই। যদি এখন ওদেরকে ফেরানো হয় তাহলে এই তান্ত্রিকের উপরে তারা ক্ষুব্ধ হবে এবং রাগান্বিত হবে, তখন উল্টো তান্ত্রিকেরই ক্ষতি করবে। তাদেরকে কোনো কাজ দিয়ে ফিরিয়ে নিয়ে আসার কোনো রেকর্ড নাই। তাদেরকে একবার কাজ দিলে সেটা তারা বাস্তবায়ন করবেই, এছাড়া তারা ফিরবে না, আর এই গাছটাও বাঁচবে না। সে তাদের বলেছে এখন আর কিছু করার নাই, আরও 1-2 সপ্তাহ আগে আসলে হয়তোবা কিছু করা যাইতো, তখন তো ওই গাছের ভেতরে রস ছিল, এখন সেটাও নাই। এটা ওনারা নিজেরাও দেখেছিলেন যে কোন গাছের ওপর বান মারা হয়েছে। তো ওনারা বুঝতে পেরেছিলেন যে 41 দিনের মাথায় তাদের বোন মারা যাবে। এখন কথা হচ্ছে রকি ভাইয়ের মা সেই সম্পত্তি নেবেন কিনা এবং সেখানে যাবেন কিনা। পরিবার থেকে জানিয়ে দেয়া হলো না, রকি ভাইয়ের মা তার এই মায়ের সম্পত্তিগুলো আর নিতে সেখানে যাবেন না। ওইখানে গেলে আবার যদি তার উপরে তারা বান মারে, কারণ কোনোভাবেই তারা এই 2 বোনকে বিশ্বাস করতে পারছিলেন না। রকি ভাইয়ের মা বলছিলেন, আমার সম্পত্তি লাগবে না, যদি পারো ওটা বিক্রি করে দিয়ে যদি টাকা পয়সা দিতে চাও তাহলে দাও, না হলে আমার কোনো দাবি নেই। পরবর্তীতে ওনারা সেটাই করেছিলেন, এভাবেই সমস্যার সমাধান করেছিলেন। তারা নিজেদের ভুলও বুঝতে পেরেছিলেন যে ওনারা কি ভয়ঙ্কর কাজটাই করেছেন। মৃত্যুর মাত্র 10 মিনিট কি আরও কম সময় আগেই বোনের জীবিত অবস্থা ওনারা দেখতে পেয়েছিলেন। তবে রকি ভাইয়ের নানি মাপ করেছিলেন কিনা এটা বলা মুশকিল, কারণ তখন উনি কথা বলার শক্তিও হারিয়েছিলেন। হয়তোবা মাপ করেছিলেন, হয়তোবা করেন নাই, আমরা জানি না। ওনারা যে অনুতপ্ত হয়েছেন এটাও একটা বড় বিষয়। অনুতপ্ত হয়ে আবার তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল, আর সেটা সম্ভব হয়নি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কিন্তু এ পর্যন্তই। কিন্তু এই যে বাস্তবতা, এই বাস্তবতা অনেক পরিবারই কিন্তু ফেস করে। অনেক জায়গায় মেয়েদের সম্পত্তি নিয়ে অনেক টালবাহানা করা হয়। আমাদের বাংলাদেশের অনেক জেলা রয়েছে, যেই জেলাগুলোতে ভাইদের মধ্যে মানে পুরুষদের মধ্যে একটা ধারণা রয়েছে যে মেয়েদেরকে কোনো সম্পত্তি দিতে হয় না, তারা আসবে ভাইদের বাড়িতে, খাবে দাবে চলে যাবে। আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের অনেক জায়গায় বোনদের সম্পত্তি এভাবেই মেরে দেয় ভাইয়েরা। তারা কিন্তু এই জিনিসটা শিখেছে তাদের পূর্বসূরীদের কাছ থেকে। তারাও দেখেছে তাদের বাপদাদারা এরকম তাদের ফুফুদের সম্পত্তি মেরে দিয়েছে, এভাবেই চলে আসছে। এটা যে কি একটা ভয়ঙ্কর অপরাধ, এটা কিন্তু একবার আমরা চিন্তা করি না। যার যেটা ন্যায্য সেটাই দিতে হবে, এটা মারাত্মক একটা অপরাধ। আমরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখেছি। আমি যদি নিজের কথা বলি, আমাদের ভেতরে আমরা দেখেছি। আপনারাও যারা এই ঘটনা শুনছেন, আপনারাও যদি একটু চিন্তা করেন যে আপনাদের পরিচিত অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করছে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেই, তাদেরকেও বিষয়গুলো জানাতে হবে এবং বোঝাতে হবে। তো সবাই ভালো থাকুন। আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে। আর ঠান্ডাজনিত কারণে আমার গলায় প্রচণ্ড সমস্যা, হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের ভূতের গ্রাম চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।